বহুল আকাঙ্ক্ষিত ভোট উৎসবে বাংলাদেশ, যাকে বলা হচ্ছে গণতান্ত্রিক অগ্রযাত্রার ঐতিহাসিক মুহূর্ত। সকাল 7:30 থেকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং গণভোট। এ নিয়ে থাকছে আমাদের বিশেষ আয়োজন ভোটের মোহনায়। আপনাদের সঙ্গে আছি আমি নাসিরউদ্দিন। আমাদের সঙ্গে আলোচনায় আজকের যে বিষয় সেটি ঠিক করা হয়েছে ভোট উৎসব গণতন্ত্রের অভিযাত্রা। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন মোহনা টেলিভিশনের সিনিয়র নিউজ এডিটর রাশিদুল হক। রাশিদুল হক, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা আপনার সঙ্গে আলোচনায় ফিরব, তবে তার আগে একটু ভোটের চিত্র, মাঠে কী অবস্থা আজকে সেটা দেখতে চাই। ভোটের পরিস্থিতি জানতে বা ভোটারদের যে উপস্থিতি আজকে সারাদিন, যে 7:30 থেকে শুরু হওয়ার পর যে ভোটের চিত্র, সেই চিত্র জানতে ঢাকা 8 আসন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম। আমরা তার কাছ থেকে একটু জেনে নিব ভোটের চিত্র কি। মনিরুল, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, মনিরুলের কাছে আসছি। মনিরুল, আজকে সকাল 7:30 থেকে যে ভোট গ্রহণ শুরু হলো এবং সেই ভোট গ্রহণের উপস্থিতি সংখ্যা এবং এখনও পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার চিত্র আপনি জানতে পেরেছেন কিনা মনির? সাধারণ যে ভোটারদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা ব্যাপকভাবে লক্ষ্য করা গেছে, এখানে বিভিন্ন দলের প্রার্থীরাও রয়েছেন। এই মুহূর্তে ধানের শীষের বিএনপি মনোনীত যে প্রার্থী হামিদ, তিনি এই মুহূর্তে এই কেন্দ্রে রয়েছে। আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। ছবি নেই আপনার সাথে, আপনাকে ভোট দিলাম। হামিদুর রহমান, আপনি তো আসলে ভোটের মাঠে মানে প্রচারণা শুরু থেকে সরব রয়েছেন এবং সেই অবস্থায় আপনি সকাল থেকে আসলে ভোটের চিত্র দেখছেন। কোনো অব্যবস্থাপনা আছে কিনা এই বিষয়টি যদি জানতেন। আসলে তিনি একটু ব্যস্ত রয়েছেন। আসলে দেখতেই পাচ্ছেন যে এখানে তাকে ঘিরে তার কর্মী সমর্থকরা রয়েছেন এবং ভোটের যেই প্রক্রিয়া, ভোট যে উৎসব, সেই উৎসবের যেই মহরণ শুরু হয়েছে, সেই মহরণে আসলে রয়েছে। আমরা একটু আবার কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আমরা লাইভে রয়েছি, তো আমরা জানতে চাই আপনার কাছে যে সকাল থেকে ভোটের কি পরিস্থিতি দেখছেন, আপনি কেমন সাড়া পাচ্ছেন বা কোনো অভিযোগ আছে কিনা? আমি সকাল থেকে এই পর্যন্ত ভালোই দেখছি, কিন্তু এইখান দিয়ে এখন আসছি বিকাল স্কুলে আজিমপুর। এখানে আমার দুইজন ভোটার ভোট দিতে পারছে না। নাম্বার আছে কিন্তু ইয়েতে নাই, স্মার্ট কার্ডের নাম্বারটা আছে, এখানে ভোটার লিস্টে নাম নাই। দুঃখজনক ব্যাপার। তারপর আমি দেখছি অনলাইনে সার্চ দিলে ঠিকই আছে, কিন্তু ওদের কাছে আসে না। এটা কি কর্তৃপক্ষের কাছে আপনারা কোনো অভিযোগ করেছেন? জানিয়েছি, আমি আর একটু বলেছি দেখার জন্য, দেখা যাক কি করে, তারপরে আবার জানাবো। আচ্ছা, আপনার যেই আসন থেকে নির্বাচন করছেন সেই আসনে কিন্তু আসলে অনেক চ্যালেঞ্জ রয়েছে, বিশেষ করে একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন এবং আপনার মূল প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামের যিনি প্রতিদ্বন্দ্বী রয়েছেন। তো এত সব চ্যালেঞ্জ মোকাবেলা করে আসলে আপনি জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? মানুষের রেসপন্স কেমন? মনির, আপনি যদি একটু জানতে চান, মনির শুনতে পাচ্ছেন কিনা আমাকে? এখনো তো ভোটাররা আসলে আসছেন, তো ভোটারদের প্রতি আপনার কি বার্তা থাকবে? মনির শুনতে কাছে একটাই বার্তা, ওকে, ওনাদের যে দাবি দেওয়া আছে সেগুলো আমি চেষ্টা করব এই দাবি পূরণ করার জন্য। এবং সবাই ভোট দিতে আসেন, ঘর থেকে বেরিয়ে আসেন, ঘুমের থেকে উঠেন, রান্না টান্না শেষ করে আসেন আমরা ভোট দেওয়ার জন্য। ভোটের টাইম বেশি নাই, আর 3-4 ঘন্টা আছে। এটাই আমি জনগণের উদ্দেশ্যে বলবো। আপনাকে আরেকটি প্রশ্ন, আমাকে যদি শুনতে পান, বছর আপনারা আমাকে যদি শুনতে পান, ভোট করতে পারেননি, এবার ভোট মনির সঙ্গে সংযোগটা চেষ্টা করছিলাম, শুনতে পেলে একটা বিষয় জানতে চাইছিলাম যে ভোটের উপস্থিতির সংখ্যাটা কেমন, এটা জানার জন্য। অনেক 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 ভালো লাগা। আপনারা দেখছেন, একজনে আমার পাশে এক বোন আছে, সে ভোটটা দিয়ে আমার সাথে সেলফি উঠিয়েছে। হ্যাঁ, তাদের যে 17 বছর ভোট দিতে পারেনি অনেকেই, তাদের যে একটা স্বাধীনতা, এবার স্বাধীনতা নিয়ে ভোট দিচ্ছে, যাকে খুশি তাকে দিচ্ছে, কিন্তু বাট একটা স্বাধীনতা পেয়েছে, এটাই আমরা অনেক। নাসির, একটি কথা বলাই যায় আসলে, যেই ভোটের যেই পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ভোট বলতে যেটা বোঝায়
সেটি কিন্তু হচ্ছে এবং এই উৎসবে সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন দীর্ঘ 17 বছর পর। আসলে এই অনুভূতিটা যতটা না ভালো লাগার, সেই ভালো লাগার থেকে আগামীর একটি সুন্দর, শুদ্ধ, সুন্দর, ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা কিন্তু সবার মুখে আমরা দেখতে পেয়েছি। নাসির, আমার কাছে এই ছিল সবশেষ পরিস্থিতি। মনির কি আমাকে শুনতে পাচ্ছেন? মনির, স্টুডিও থেকে বলছি, আমাকে শুনতে পাচ্ছেন কি আপনি? আচ্ছা মনির, ভোটার উপস্থিতি, আপনি তো যতগুলো কেন্দ্রে এখন সকাল থেকে যতগুলো কেন্দ্রে আপনি ঘুরেছেন, ভোটার উপস্থিতির চিত্রটা একটু জানতে চাই। আজকে যেহেতু একটা দীর্ঘ প্রতীক্ষার পরে একটি ভোট, উৎসবমুখর ভোট, সেই উৎসবমুখর ভোটের সকাল থেকে উপস্থিতির চিত্রটা আপনার কাছ থেকে জানতে চাই, কেমন ছিল উপস্থিতি আসলে? আচ্ছা, আমরা এই যে কেন্দ্রে আছি সেই কেন্দ্রে আমার যে প্রাপ্ত তথ্য অলমোস্ট 30% আর 30% ভোট পোল হয়েছে এবং এখানে সকাল থেকে কিন্তু যে 7:30, আপনি জানেন যে সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এই ভোট গ্রহণের পরে কিন্তু সকালে আমরা যে কেন্দ্রতে আছি এবং আমরা অনেকগুলো কেন্দ্র ঘুরেছি এবং সেখানে আমরা যে তথ্য পেয়েছি আসলে সব কেন্দ্রের পরিস্থিতি একই রকম ছিল, কারণ সকালে ভোট দেওয়ার জন্য দীর্ঘ লাইন ছিল। যদিও এখন ভোটাধিকারের সাথে যুক্ত হয়েছে হ্যাঁ না ভোট, গণভোট, এবং তার জন্য কিছুটা বিলম্বিত হচ্ছে এবং সেজন্য কেন্দ্রের সামনে কিন্তু এখনো দেখতে পাচ্ছেন প্রচুর লোক আছে। আমরা আসলে যারা সাধারণ ভোটার, আমরা তাদের একটু মতামত জানতে চাইবো যে আপনারা তো সকাল থেকে রয়েছেন, কি রকম পরিস্থিতি দেখছেন? না, ব্যাপক ভোটার উপস্থিতি আমরা দেখতে পেলাম। আমি নিজে যে ভোট দিয়ে আসলাম, সো 17 বছর পরে আমরা ভোট দিতে পারছি একদম নির্ভয়ে। আমি বলবো যারা এখনো বাসায় বসে আছেন, কেন্দ্রে চলে আসুন, আপনার স্বকেন্দ্রে এসে ভোট দিন, বাংলাদেশকে ধারণ করুন। এই ভোটের মাধ্যমে আমরা বাংলাদেশের ওনারশিপটা নিয়ে নেই, কারণ আমার কাছে মনে হচ্ছে এখন আমরা নির্দ্বিধায় বাংলাদেশে চলতে পারবো ভবিষ্যতে, যারাই সরকার গঠন করুক, ঠিক আছে। বাংলাদেশের উনি যেমনটি বলছিলেন যে নতুন একটি বাংলাদেশের যে বদলে যাওয়া বাংলাদেশের গল্প, যে যেখানে ভয় ডর কিছু থাকবে না, তারা তাদের মতো করে স্বাধীনভাবে তারা ভোটাধিকার প্রয়োগ করবেন। আজকে আরেকটি তথ্য যুক্ত করতে চাই, আমরা দেখলাম যে বিভিন্ন কেন্দ্রে ইউরোপিয়ান ইউনিয়নের যে পর্যবেক্ষক দল তারা কিন্তু এসেছেন এবং তাদের কাছে আমি প্রশ্ন করেছিলাম যে আসলে তারা তো যে কেন্দ্রগুলো ঘুরেছেন তারা ভোট কেমন দেখছেন। তারা এই বাংলাদেশের যে ভোটের পরিস্থিতি সেই পরিস্থিতিতে খুবই সন্তুষ্ট এমনটি আমাদেরকে জানিয়েছেন। নাসির, আমার কাছে এই ছিল ভোট কেন্দ্রের সবশেষ পরিস্থিতি। সহকর্মী মনিরুল ইসলাম, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। কথা বলছিলাম সহকর্মী মনিরুল ইসলামের কাছে। আপনি যতটুকু বুঝতে পেরেছেন যে ভোটার উপস্থিতি এখনও পর্যন্ত সকাল থেকে যতটা দেখা গেছে প্রতিটি কেন্দ্রে, আমরা গণমাধ্যমের স্ক্রিনে দেখেছি। আপনি খুব সম্ভবত সুসম্ভাবনা সত্যিকার অর্থে ভোটও দিয়ে এসেছেন বিভিন্ন কেন্দ্রে, হয়তো আপনার দেখার অভিজ্ঞতা হয়েছে। আপনার কাছেই জানতে চাই এই যে 4.5 ঘন্টার মতো ভোট হয়েছে এখনও পর্যন্ত আমরা দেখেছি, আপনার দেখা এবং একজন গণমাধ্যম কর্মী হিসাবে আমাদের সহকর্মীদের চোখে দেখার হিসাব অনুযায়ী এখন পর্যন্ত ভোটকে আপনি কিভাবে দেখলেন, মূল্যায়ন করবেন আপনি? ধন্যবাদ আপনাকে এবং আমাদের যত দর্শক শ্রোতা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এমন একটা দিন যে দিনে আসলে যারা ভোট না দেবে তারা মিস করবে। সারা বাংলাদেশে ঈদের আমেজে উৎসবের ভোট চলছে। আপনি দেখেন, আমি সকালবেলা আজকে যখন সকাল হলো, আমার ছেলে সে হলো জীবনের প্রথম ভোটটি দিতে যাবে, সে আমাকে ঘুম থেকে জাগিয়ে তুলছে এবং তাড়াতাড়ি ভোট দিতে চলো, এবং ভোট দিলাম, তাকে সাথে নিয়ে ভোট দিলাম, আমার ওয়াইফকে সাথে নিয়ে ভোট দিলাম। সে যে এক আনন্দ, সে ছবি তুলবে, সে ঘোরাঘুরি করবে এবং সবাইকে সে বলতেছে, এই ছবি পাঠাচ্ছে, মানে অন্যরকম একটা আনন্দ, ঈদের মতো একটা আনন্দ। এই উৎসব দীর্ঘদিন পরে আমরা দেখতে পাচ্ছি। আসলে গত প্রায় দেড় যুগের মতো মানুষ, জনগণ ভোট দিতে পারেনি। কিংবা আমি একটা কথা বলতে চাই, আমি তো এর আগেও ইতিপূর্বে অনেকবার ভোট দিয়ে এসেছি, এরকম উৎসব বা এরকম আমেজ আমি দেখি নাই। এবং নানা দিক থেকে বলা হয়েছিল যে নির্বাচনটা সুষ্ঠু হবে না বা বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে, কিন্তু এবারে নির্বাচন দেখা গেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার অত্যন্ত চমৎকার একটা নির্বাচনের আয়োজন করেছেন। মানুষের মধ্যে একটা আশঙ্কা ছিল ভোট হবে কি হবে না, এরকম আমাদের যারা গণমাধ্যম কর্মী তাদের কাছে প্রশ্ন করতো, আমার কাছে আমার ওয়াইফও প্রশ্ন করছে, 2 দিন আগেও প্রশ্ন করছে ভোট হবে তো। অবশেষে সে প্রতীক্ষিত, বহুল প্রতীক্ষিত ভোটটি আজকে অনুষ্ঠিত হচ্ছে, উৎসবমুখর পরিবেশে হচ্ছে এবং সবাই আনন্দিত। আমি দেখেছি, আমি আমার গ্রামে যখন গেলাম এখানে বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মীকেও আমি দেখতে পেয়েছি, তাদের সাথে কথা হলো এবং তারাও খুশি কিন্তু, এবং তারা বলছে
যে আমরা আছি, তার মানে কি আওয়ামী লীগের লোকজনও আছে এই ভোটে, আওয়ামী লীগের লোকজনও যাচ্ছে, বিএনপির লোকজন যাচ্ছে, জামাতের লোকজন যাচ্ছে এবং সাধারণ যারা পাবলিক নাগরিক তারাও যাচ্ছেন কিন্তু ভোট দিতে। সুতরাং একটা সুন্দর ভোট সম্পন্ন হবে এটি আমি প্রত্যাশা করি। এবং ভোটার উপস্থিতির বিষয়ে যে প্রশ্নটা আপনি করেছেন, আমি গাজীপুরে আসার সময় কাশিমপুরের খবর নিয়েছি, আরও কয়েকটা সেন্টারে আমি গিয়েছি, সেখানে আমি দেখতে পেয়েছি যে অনেক লম্বা লাইন এবং প্রচুর লোকজন আছে। কিছু কিছু সেন্টার হয়তো উপস্থিতি কম, বিশেষ করে আমার এলাকা গাজীপুরে এখানে গার্মেন্টস এলাকা, অনেকে অন্য এলাকার লোক চাকরি করেন, ছুটি পেয়ে হয়তো কিছু লোক চলে গেছেন, কিন্তু গ্রামে কিন্তু প্রচুর ভোটার উপস্থিতি এবং আমি মনে করি একটা সুন্দর ভোট হবে এবং ভোটার উপস্থিতি 60-70 ভাগ হয়তো হইতে পারে আর কি। যে অবস্থা আছে সেই অবস্থায় মনে হয় যে সারাদিন চললে 70 ভাগের মতো ভোটার উপস্থিতি হতে পারে এবং 70 ভাগ ভোটার উপস্থিতি হলে একটা বিশাল সুন্দর আয়োজন বলা চলে আর কি। ধন্যবাদ। আপনি যেটা বলছেন যে 70% ভোটের উপস্থিতি আপনি আশা করছেন, আমরা একটা বিষয় আপনি যেটা বলছিলেন একটু সুষ্ঠু নির্বাচন হবে কিনা শঙ্কা তৈরি হচ্ছিল, অনেকেই ভাবছিল যে ভোটই হবে কিনা তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল। সব শঙ্কা উড়ে অবশেষে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে এবং উৎসবমুখর পরিবেশে হচ্ছে। একটা বিষয় গত কয়েকদিন ধরেন ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কথা হচ্ছিল, গুজব নিয়ে এক ধরনের আলোচনা ছিল, গতকালকে টাকার কিছু বিষয় নিয়েও আলোচনা দেখছি, আপনি হয়তো দেখছিলেন। সেই সব শঙ্কা কাটিয়ে কিন্তু ভোট হচ্ছে, প্রভাব তো নিশ্চয়ই মাঠে পড়েনি তেমন একটা। না, তেমন কোনো প্রভাব পড়েনি, বিচ্ছিন্ন ঘটনা হিসাবেই এটাকে দেখা উচিত। এই কারণে যে সারা বাংলাদেশেও হাজার হাজার সেন্টার, এই 2-4টা সেন্টারে বা 10টা-20টা সেন্টারে কি হইল, হ্যাঁ হয়েছে, চেষ্টা করছে, কিন্তু আমাদের সেনাবাহিনী, আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সেগুলা প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। আমি মনে করি এখন পর্যন্ত নির্বাচনে যে পরিবেশ, সেই পরিবেশ সন্তোষজনক এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে মানে ঈদের মতো উৎসবের ভোট হচ্ছে। আমি মনে করি পাবলিকের কাছে, সাধারণ জনগণের কাছে সেরকম একটা উৎসবের মতোই মনে হচ্ছে। কারণ কি জানেন? কারণটা হলো মানুষের আকাঙ্ক্ষা। দীর্ঘদিন ধরে মানুষ বঞ্চিত, এই যে 17-18 বছর মানুষ ভোট দিতে পারে নাই, মানুষের ভোটের প্রতিফলন হয় নাই। একটা এমপি নির্বাচিত হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, যাদের জনগণের ভোটের প্রতিফলন সেখানে ঘটে নাই। সেই কারণে আবার দেখা গেছে এরকম একটা গুম খুন নানা রকম মানে একটা দুঃশাসন চলেছে, সেই দুঃশাসনের জবাব দিতে, তার বিরুদ্ধে জবাব দিতে কিন্তু পাবলিক গেছে। আমি বলতে চাই, মৃদু ভাষায় আওয়ামী লীগের কেউ ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য পিছনে থেকে আহ্বান জানিয়েছিলেন। অনেকে আশঙ্কা করেছিলেন যে তারা হয়তো ভোটে যাবে না। আমি নিজে বললাম যে আমার গ্রামে আমি দেখে এসেছি যে আওয়ামী লীগের লোকজনও ভোট দিতে যাচ্ছে। আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ ভোট দিবে এবং ভোট দিতে যাবে এবং আমি আবারও বলবো সেই সংখ্যাটা অনেক বেশি এবং একটা সুন্দর নির্বাচন হবে। এবং আরেকটা জিনিস, আপনি টাকা ছড়াছড়ির কথা বলছেন, টাকা ছড়াছড়ি কিছু লোকে করার চেষ্টা করছে, এটা ঠিক হয়নি। তারা এটা বুঝতে পেরেছে, প্রশাসনও ব্যবস্থা নিয়েছে। আর যারা এই ধরনের ঘটনা ঘটাইতেছিল তারা চেষ্টা করেছিল কিন্তু পারেনি। সরকার এই ব্যাপারে অত্যন্ত কঠোর, জনগণও সতর্ক ছিল। আপনি দেখেন রাত জেগে, আমি আমার গ্রামের ছেলেদেরকে জিজ্ঞেস করছি, তারা বলল 10 রাত ধরে জেগে আছে। চিন্তা করতে পারেন, 10 রাত ধরে পাহারা দিচ্ছে কেউ যাতে ভোট কেনাবেচা না করতে পারে। তাইলে কীরকম একটা আগ্রহ মানুষের মধ্যে, মানুষ কিভাবে কত সতর্ক। সুতরাং এই সতর্ক অবস্থায় ফলাফলের কোনো কারচুপি করা যাবে বলে আমি মনে করি না। এবং আমি যতদূর প্রশাসনের সাথে যোগাযোগ আছে, ডিসিএসপিদের সাথে যোগাযোগ আছে, তারা বলেছেন যে অত্যন্ত সুন্দর এবং একটা সুষ্ঠু নির্বাচন তারা উপহার দিবেন এবং ফলাফলেও কোনো কারচুপি করা হবে না। আরশাদ, আপনাকে ধন্যবাদ। আমরা আবার একটু মাঠের চিত্র দেখতে চাই, কারণ আজকে সারাদিন আসলে ভোটের যে মহা উৎসব, সেই উৎসবে মাঝে মাঝে যুক্ত না হলে আমরা আসলে চিত্রটা ঠিক ধরতে পারছি না। আমাদের মিরপুরে আছে আমাদের সহকর্মী উষা ফেরদৌস, আমরা তার সঙ্গে যুক্ত চাই। ফেরদৌস, যদি আপনি সংযুক্ত হতে পারেন। হ্যাঁ, ফেরদৌস সংযুক্ত হতে পেরেছে। ফেরদৌস, আপনি এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা, বিশেষ করে ঢাকা 15 আসন, মিরপুর বা আশপাশে যতগুলো কেন্দ্রে আপনি দেখেছেন, ঘুরেছেন, ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন, কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ তথ্য আপনি পেয়েছেন কিনা ফেরদৌস? সঙ্গে একটু জানাবেন আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটার উপস্থিতির বিষয়টিও জানাবেন ফেরদৌস।
হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশগ্রহণ ছিল এবং এইবার নির্বাচন ওদের সংযোগটা একটু সমস্যা আইন হচ্ছে শৃঙ্খলা হয়তো। বাহিনী মাঠে আসছে এবং তারা হচ্ছে জনগণকে মানে তারা মনে করছে আমরা জানার চেষ্টা করছি রাশেদ মাঠ থেকে জানার চেষ্টা করছি সেখানকার পরিস্থিতি। এবং আমরা সকাল থেকে আপনাদের জানানোর চেষ্টা করছি যে এইবার যে ভোটাধিকার পাওয়ার যে আনন্দ, আমরা যে কথা বলতেছিলাম আর কি, আমাদের যে ভোটাররা তারা হচ্ছে ভোটাধিকার ফিরে পাওয়ার যে আনন্দে বিপুল এবং প্রায় 1.5 যুগ পর আবার উৎসবমুখর পরিবেশের যে আবহ তৈরি হয়েছে সেই আবহ নিয়ে সন্তুষ্ট ভোটাররা এবং 7:30টায় ভোট শুরু হয়ে এখন আমরা সময়টা দেখেছি যে বিভিন্ন কেন্দ্র সব কেন্দ্রে দেখেছি যে উৎসবমুখর পরিবেশ এবং কোনো রকম আশঙ্কা থেকেই ছাড়াই হচ্ছে মানুষ হচ্ছে ভোট কেন্দ্রে আসছেন এবং ভোট দিচ্ছেন এবং 2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পরে সরকারের নির্বাহী আদেশের পরে যে হচ্ছে ইসি নির্বাচন স্থগিত হওয়ার পরে এবারে আওয়ামী লীগ ছাড়া হচ্ছে প্রধান রাজনৈতিক দল জামায়াত ইসলামী ভোট কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির সঙ্গে। আর দেশের 299টি সংসদীয় যে আসন সেখানে হচ্ছে প্রায় 13 লাখ হচ্ছে ভোটার ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন এবং হচ্ছে রাষ্ট্র সংস্কারের নাগরিকদের যে রায় সেই রায় হচ্ছে আজকে আমরা রায়ের প্রতিফলন দেখি এবং মানুষ যারা ভোটার আছে তারা মনে করছেন যে আগামী দিনে গণতান্ত্রিক সুষ্ঠু গণতন্ত্রের লড়াই, কারণ হচ্ছে তারা বাংলাদেশ হচ্ছে ঘুরে দাঁড়াতে অনেক চেষ্টা করেছে কিন্তু ঘুরে দাঁড়াতে পারেনি, কারণ হচ্ছে বারবারই বসে খেয়েছে দেশ। তো এবার হচ্ছে জন্ম থেকে গণতন্ত্র প্রতিষ্ঠার যে লড়াই দেশ, তো এবার হচ্ছে রাষ্ট্রের জন্ম থেকে গণতন্ত্র প্রতিষ্ঠার যে লড়াই চলছে সেটি বারবার হোঁচট খাওয়ার পর আবার ঘুরে দাঁড়িয়েছে। তো এবারই হচ্ছে এমন একটি সুযোগ, যে সুযোগটি হচ্ছে প্রত্যেকটি মানুষের সামনে হচ্ছে দেখা যাচ্ছে যে হচ্ছে মানুষ হচ্ছে এবার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের হচ্ছে নতুন দেশ ফেরত পাবে, যেখানে হচ্ছে তারা গণতান্ত্রিক চর্চা করতে পারবেন, তাদের স্বপ্নগুলো বাস্তবায়ন হবে এবং মৌলিক অধিকারের জন্য হচ্ছে যে সংগ্রাম সেই সংগ্রাম হচ্ছে এইবার ভোটার যে অধিকার সেই অধিকার প্রয়োগের মাধ্যমে ফেরত পাবে বলেই মনে করছেন ভোটাররা। তো এই ছিল আমার কাছে ঢাকা 13 আসন থেকে সর্বশেষ। ধন্যবাদ উষা ফেরদৌস আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। উষা ফেরদৌস যেটা জানাচ্ছিলেন আমাদেরকে, নতুন সরকার যারা আজকে ভোট দিতে এসেছে সেই নতুন সরকারের কাছে তাদের কিছু প্রত্যাশা, মৌলিক অধিকার কিংবা এই যে চাঁদাবাজ মুক্ত দেশ, দুর্নীতিমুক্ত দেশ, এই আকাঙ্ক্ষার কথাই বলছিল ভোটাররাও এই ভোট দিতে এসে। কথা হচ্ছিল আমাদের সহকর্মীর সঙ্গে। আপনার কাছেও জানতে চাই, এই যে আপনি যেটা বলছিলেন যে আওয়ামী লীগের পক্ষ থেকেও অনেকে ভোট দিতে এসেছে, যদিও আমরা ধারণা করছিলাম যে হয়তো আওয়ামী লীগের অনেকেই ভোট দিতে আসবে না, কিন্তু সেই পরিস্থিতি আসলে হয়নি, কারণ সেটা হলে এত ভোটার উপস্থিতি আসলেই হতো না। সেই একটা জায়গা, তাহলে কি আমরা 24-এর যে আকাঙ্ক্ষার বাংলাদেশ, সেই বাংলাদেশের পথেই কি হাঁটছি আমরা? অবশ্যই আমরা সেই বাংলাদেশের প্রতি হাঁটছি। এই কারণে আপনি দেখেন পরিবর্তনের কথা বলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব এবং অন্যান্য প্রার্থী যারা হয়েছেন 300 আসনে, তারাও কিন্তু সবাই কিন্তু পরিবর্তনের আভাস দিয়েছেন এবং আমরাও প্রত্যাশা করি আগামী যে প্রজন্ম, আমাদের যে তরুণ প্রজন্ম, যারা আজকে আমার মতো আমি যে ভোট দিয়েছি এরকম যারা ভোট দিতে গিয়েছে, তাদেরও প্রত্যাশা কিন্তু যে একটা নতুন বাংলাদেশ, যে বাংলাদেশে চাঁদাবাজি হবে না, কোনো দুর্নীতি হবে না এবং মানুষ মানে কম দামে, আমি যেটা বলতে চাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রিত থাকবে, দ্রব্যমূল্যের দাম বাড়বে না, কারসাজি হবে না এবং বাসা ভাড়া বাড়বে না, নানানভাবে মানুষ শান্তিতে বসবাস করবে, আইন শৃঙ্খলা অবনতি হবে না, গুম হবে না, খুন হবে না এবং একটা সুন্দর দেশ, যে দেশটার কথা আমাদের নেতারা, রাজনৈতিক নেতারা বলেছেন, তারেক রহমান সাহেব যা বলেছেন, জামাতের আমির সাহেব যা বলেছেন এবং প্রার্থীরা যেমন একটা আশ্বাস দিয়েছেন, তারা প্রতিশ্রুতি দিয়েছেন এবং জনগণ যে 24-এর আন্দোলনে যে আকাঙ্ক্ষা, তারা এই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে পতন ঘটিয়েছিল, এই সরকারের, সেই সরকারের পতন ঘটিয়ে তারা কিন্তু যে প্রত্যাশা করেছিল, প্রত্যাশার বাংলাদেশ তারা চায় এবং সে প্রত্যাশাটা হলো একটি সুষ্ঠু সুন্দর মানে সোনার বাংলা, যাকে আমরা বলি, সে একটা সোনার বাংলা উপহার দিবে যারা নতুন সরকার আসবে
সেই সরকার, এবং এই নির্বাচনে ফলাফল যাই হোক কেউ তা প্রত্যাখ্যান করবে না, তারা সকলে মেনে নেবে। ফলাফল যাই হোক, পাস ফেল আছে, কেউ পাস করবে, কেউ ফেল করবে, এবং সকলে মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যাবে, এটা জনগণ প্রত্যাশা করে। ধন্যবাদ রাশিদুল হক। আমরা ছিলাম আলোচনায় আপনার সঙ্গে, ফিরবো আপনার সঙ্গে আবার আলোচনায়। এবার ছোট্ট একটা বিরতির সময় হয়েছে। দর্শক, ভোটের মোহনায় ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আশা করি সঙ্গেই থাকবেন। Titan Tough, very premium. কিভাবে প্রিমিয়াম? Look at the curve. এই ফেস অনেক পাঞ্চ হজম করতে পারে, but detail matters. পানির নিচেও থাকে। প্রিমিয়াম পারফরমেন্সটাই আসল। সবই যদি একসাথে থাকে। Redmi Note 15 series, born premium, Titan Tough. দর্শক, আবারও স্বাগত ভোটের মোহনার বিশেষ আয়োজনে। আমরা আবারও আমাদের স্টুডিওতে আছেন আলোচক হিসেবে রাশিদুল হক, তার সঙ্গে আলোচনায় ফিরব। তবে তার আগে আবার যেতে চাই দেশের বিভিন্ন অংশে যে ভোটের খবর তা দেখার জন্য রাজশাহীতে আছেন আমাদের সহকর্মী মেহেদী হাসান শ্যামল, তার সঙ্গে যুক্ত হব। শ্যামল যদি যুক্ত হওয়ার, শ্যামল যুক্ত হয়েছেন, ধন্যবাদ শ্যামল। শ্যামল, আপনার কাছেও জানতে চাই একই প্রশ্ন। সকাল থেকে এ পর্যন্ত 4.5 ঘন্টার মতো বা তারও বেশি ভোট পার হয়েছে, উপস্থিতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত কেমন দেখছেন শ্যামল? আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে আমি এখন যুক্ত হচ্ছি রাজশাহী থেকে। রাজশাহী, আপনি জানেন যে 6টি আসনে যে নির্বাচন রাজশাহী জেলার, সেই নির্বাচনে আমি রাজশাহীতে আছি সদর আসনে, অর্থাৎ রাজশাহী 2 আসনে এখানে আছি। সেইখানে রাজশাহী 2 আসনে 6 জন প্রার্থী আসলে তাদের প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে বিএনপির পাশাপাশি জামাত আছে এবং জামাতের পাশাপাশি স্বতন্ত্র সহ মোট 6 জন প্রার্থী আছে। আসলে মূলত আলোচনায় যেটা এসেছে সেটা হচ্ছে যে বিএনপি এবং জামাত প্রার্থীর, এবং আমরা সকাল থেকে যেটা দেখেছি বিভিন্ন কেন্দ্রে ঘুরে ঘুরে আমরা যে সমস্ত বিষয়গুলো দেখেছি, এবং শুধু সদর নয়, আমি অন্যান্য যে সমস্ত আসন সে সমস্ত আসনেও গিয়েছি। আপনি প্রথমে জানতে চাচ্ছিলেন যে ভোটের উপস্থিতি। ভোটারদের উপস্থিতি আসলে অত্যন্ত সন্তোষজনক। কিছুক্ষণ আগেই আমি লাইভে যুক্ত হওয়ার আগে আমরা কথা বলেছি রাজশাহীতে রিটার্নিং কর্মকর্তা অর্থাৎ জেলা প্রশাসক আফিয়া আক্তারের সঙ্গে। তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই ভোটার উপস্থিতি অত্যন্ত সন্তোষজনক এই কারণেই যে উনি 11টার সময় আমাকে জানিয়েছেন যে 11টার সময় তিনি বলেছেন যে মোট 35% ভোটার আসলে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, এবং এই পর্যন্ত তিনি বলতে পারছেন যে 40% আসলে অতিক্রম করে গেছে যে ভোট কালেকশন। আর ভোটের মাঠের যে ভিড়, এখন উত্তপ্ত রোদ বেলা 12টার পরে, এই রোদেও কিন্তু আপনি লম্বা লাইন এখানে দেখতে পাচ্ছেন, এবং লাইনে না থাকতে পেরে আপনার রোদের কারণে তারা কিন্তু এখন মাঠের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে, এবং মহিলাদেরকে বারান্দায় ঢুকানো হয়েছে যেহেতু প্রচন্ড রোদ এখানে পড়ছে। তো এই হচ্ছে এখানকার পরিস্থিতি। তারপরেও আমি বলি যে আইন শৃঙ্খলার বিষয়ে আপনি যেটা জানতে চেয়েছেন, রাজশাহীতে আসলে 17,000 যে আইন শৃঙ্খলা 5টি স্তরে, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ, আনসার বাহিনী এবং গোয়েন্দা সংস্থার অন্যান্য যে সাদা পোশাকের মোট 5 স্তরে আসলে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের অবস্থান নিয়েছেন, এবং 2-1টি ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা। আমি যদি রাজশাহী 5 আসনের কথা বলি, যেটা পুঠিয়া দুর্গাপুর, সেই পুঠিয়া দুর্গাপুরে যে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী ছিলেন, সেই বিদ্রোহী প্রার্থীর একজন ভোটার এসে হঠাৎ করেই তিনি উত্তেজনা তৈরি করার চেষ্টা করেন যে বিএনপির পক্ষ থেকে তাদেরকে ভোটে বাধা দেওয়া হচ্ছে। এইটা কিন্তু বিএনপি সমর্থিত যিনি অন্যান্য সমর্থকরা, তারা কিন্তু তাকে সেখান থেকে সরিয়ে দিয়েছে এবং একটা হাতাহাতির ঘটনাও ঘটেছে। এই পুরো যে রাজশাহী সারাউন্ডিং এর মধ্যে কোথাও কোনো উত্তেজনা নাই সেটা আমি একেবারে নিশ্চিত করে বলতে পারি, এবং আইন শৃঙ্খলার যে বিষয়টি এটা অত্যন্ত সন্তোষজনক। এবং এইভাবেই তারা আমাদেরকে যেটা জানাতে চেয়েছেন যে এর পরবর্তীতে তারা একেবারে সজাগ দৃষ্টিতে রেখেছেন, এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই যেন
আইন শৃঙ্খলাকারী রক্ষাকারী বাহিনী সেখানে পৌঁছাতে পারে, সেই ধরনের ব্যবস্থাও তারা আসলে রেখেছেন, বা উত্তেজনা উপশম করার জন্য বা উত্তেজনাকে নিবৃত করার জন্য তারা কিন্তু যথেষ্ট সচেষ্ট আছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো নাসির, এই রাজশাহীর ভোট কেন্দ্র থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। শ্যামল, আপনাকে ধন্যবাদ। যুক্ত ছিলেন আমাদের সঙ্গে রাজশাহী থেকে শ্যামল। আপনি যেটা বলছিলেন 70% ভোট কাস্ট হওয়ার পথে, তিনি 11টা পর্যন্ত একটি পরিসংখ্যান দিয়েছে, আপনি শুনেছেন কিনা আমি জানি না, 35%, এবং 11টার পরে সেটা 40% হয়ে গেছে। তার মানে হচ্ছে আপনি যে কথা বলছিলেন 70%-এর কাছাকাছি ভোট কাস্ট হবে, তার কিছু প্রতিফলন দেখলাম রাজশাহীতে, অন্তত এইটু জায়গায়। আচ্ছা, একটা বিষয় একটু জানতে চাই, এবার কিন্তু একই সঙ্গে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যাকে ঘিরে এত প্রতীক্ষা, এই দুটো ভোট একই সঙ্গে হওয়ার কারণে কি চ্যালেঞ্জ কি হতে পারে? গণনা প্রক্রিয়াতে গিয়ে, ফলাফল প্রক্রিয়াতে গিয়ে কী ধরনের চ্যালেঞ্জ আপনি দেখছেন? আসলে আমি তো ভোট কেন্দ্রে গিয়েছি এবং নিজে ভোট দিয়েছি, যতটুকু দেখেছি কোনো চ্যালেঞ্জ হওয়ার কোনো মানে আমি দেখতেছি না কোনো সমস্যা। আমি ফলাফলের প্রক্রিয়ায় জানতে চাচ্ছি। ফলাফল প্রক্রিয়া চ্যালেঞ্জ দেখতেছি না, এই কারণে এটা একটা স্বচ্ছ জিনিস। ভোটটা আলাদা আলাদা বাছাই করে সেটা গণনা করে এটা ফলাফল ঘোষণা করবে। তো সেইখানে তো কোনো সমস্যা হওয়ার কথা না। মাত্র 2টা ব্যালট। আপনি দেখেন আমাদের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার, মহিলা মেম্বার, তারপর চেয়ারম্যান থাকে। উপজেলা ইলেকশনে চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, এরকম আরও 3টা প্রার্থী থাকে। এইরকম 2টা প্রার্থী 2টা না, যদিও একটা হানা ভোট, 2টা ব্যালট, সেখানে তো কোনো সমস্যা নাই এবং স্বচ্ছ। এবং সবচেয়ে মজার বিষয় হলো এখানে এইবার নির্বাচনে মানুষের মধ্যে যেরকম আকাঙ্ক্ষা, মানে ইচ্ছা বা মানুষের যে অভিলাষ এরকম আছে, যারা ভোট নিচ্ছেন তারাও কিন্তু সানন্দে মানে তারা ভোট গ্রহণ করছেন এবং তারাও কিন্তু মানে এটাকে উপভোগ করতেছেন নির্বাচনী কর্মকর্তারা এবং সবাই মিলে একটা সুন্দর ভোট এই জাতি উপহার পাচ্ছে এবং সবার সহযোগিতায়। আপনার আইন শৃঙ্খলা বাহিনীও প্রচুর হেল্প করতেছে, যারা বয়স্ক লোক তাদেরকে টেনে টেনে সামনে নিয়ে দাঁড় করায় দিচ্ছে। এবং আমার সামনে আইন শৃঙ্খলা বাহিনী বলতেছিল যে যারা একটু বয়স্ক লোক আসবে বা অসুস্থ রোগী, তারা যদি ভোট দিতে আসেন তাদেরকে একটু দয়া করে আপনারা সাইড দিবেন, একটু আগে তাদেরকে সিরিয়ালটা দিয়ে দিবেন, তারা যেন ভোটটা সুন্দরভাবে দিতে পারে। এমনিভাবে আসতে অনেকে অন্ধ লোক আছেন, কিংবা অনেকে নানা শারীরিক সমস্যা থাকতে পারে, অসুস্থ রোগী থাকতে পারে। ওনারা বলেছেন যাতে পরিবারের নিকট আত্মীয়, যে যদি বাবা হন, ছেলে বা মেয়ে সাথে গিয়ে যদি ভোট দিয়ে দেয়, মানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী। এবং ভোটের যারা কর্মকর্তা, নির্বাচনী কর্মকর্তারাও সেগুলোও কিন্তু মানে হাত বাড়িয়ে দিয়েছেন। ধন্যবাদ। আমার কাছে খুব বেশি সময় নেই, আমরা ছোট করে আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই, সুসম্ভবত সব শেষ প্রশ্ন এটি হবে। প্রার্থীরা ভোট দেওয়ার পরে, বিশেষ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, জামায়াত আমির পক্ষ থেকে ভোট দেওয়ার পরে তারা নতুন বাংলাদেশের প্রত্যাশার কথাই বলেছে, যে দলই ক্ষমতায় আসুক নিশ্চয়ই তারা মেনে নেবে, সেই সংস্কৃতি তৈরি হয়েছে, আশা করি তৈরি হবে। আপনি স্পেসিফিকলি বলবেন কেমন বাংলাদেশ আগামীর এই ভোটের পরের বাংলাদেশ কেমন হবে, কী প্রত্যাশা আপনি করেন? অবশ্যই একটা নতুন বাংলাদেশ, হানাহানি মুক্ত বাংলাদেশ, গুম খুন মুক্ত বাংলাদেশ, এবং যেই বাংলাদেশে একটা সুশাসন থাকবে। সুশাসন বলতে একেবারে সব কিছুকে বোঝায়, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনে কোনো দলীয়করণ থাকবে না, আইন শৃঙ্খলা বাহিনী মিথ্যা মামলা দিবে না, মানুষ শান্তিতে বসবাস করবে। এবং আমরা শুধু এটা না, এই দেশটা শান্তিতে থাকবে, এরকম একটা বাংলাদেশ প্রত্যাশা করি। আমাদের বহিঃশত্রু বা প্রতিবেশী আছে, নানা দেশের সাথে নানা অসম চুক্তি শেখ হাসিনার আমলে হয়েছিল, সেসব চুক্তির বিষয়ে তারা নতুন বাংলাদেশে তারা নতুন করে ভাববে। এবং নানা অসম চুক্তি আছে, আমাদের সেই চুক্তিগুলো বাতিল করবে আমি প্রত্যাশা করি। যে শেখ হাসিনা আমলে দেশবিরোধী যেসব চুক্তি হয়েছিল এবং দেশের স্বার্থে তারা দেশ এগিয়ে নিয়ে যাবে, এটা আমি প্রত্যাশা করি। একটু যুক্ত করতে চাই, দ্রব্যমূল্য নিয়ে সবসময় আমরা এক ধরনের অভিযোগ পাই আসলে সাধারণের কাছ থেকে। নতুন সরকারের জন্য সেটা কি কোনো চ্যালেঞ্জ হবে, সেটা মনে করি চ্যালেঞ্জ হবে না যদি তারা আন্তরিক হয়। এবং আপনি দেখেন যে 2 দলের প্রধানই কিন্তু বলেছেন যে তাদের প্রধান কাজ হবে মানুষকে শান্তি দেওয়া। এই শান্তির অন্যতম হইল আপনি দ্রব্যমূল্য। মানুষ এখন বাজারে গেলে, এখন কিছুটা কমেছে দ্রব্যমূল্যের দাম, বাজারে গেলে মানুষ এখন মনে 1000 টাকায় কোনো বাজারই করতে পারে না, এরকম একটা অবস্থা। আয় কিন্তু বাড়ে নাই, মানুষের যে খরচ দিন দিন বাড়ছে, আয় বাড়ে নাই, তাতে মানুষ খুব কষ্টের মধ্যে আছে। এই নতুন সরকার প্রত্যাশা, জনগণের প্রত্যাশা, নতুন সরকার মানুষকে স্বস্তি দিবে, শান্তি দিবে এবং মানুষ যেন তাদের
দ্রব্যমূল্য কিনে খাইতে পারে এবং এটা নাগালের মধ্যে থাকে। সামনে ঈদ, রোজা, 2টা ঈদ আছে সামনে। এই সময়ও কিন্তু একটা অসাধু চক্র নানাভাবে হয়রানি করে, নানাভাবে মানুষকে কষ্ট দেয় দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে। সেখানেও এই নতুন সরকার ক্ষমতায় বসে তারা একটা কঠোরভাবে এগুলো নিয়ন্ত্রণ করবে, এটা জনগণ প্রত্যাশা করে। ধন্যবাদ রাশেদুল হক আপনাকে। আমরা আলোচনায় ছিলাম ভোটের মনোহার বিশেষ আয়োজনে এবং অনেক বিষয়ে, বিশেষ করে ভোটের মাঠের চিত্র, সামনের সরকারের কী ধরনের চ্যালেঞ্জ, সম্ভাবনা, সুবিধা অসুবিধা সব নিয়ে কথা বলছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আপনাকেও ধন্যবাদ বিশেষ আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল ভোটের মোহনায়। এরপর এই আয়োজন থাকছে বিকেল 5টা ও রাত 9:30টায়। এছাড়াও নির্বাচনের সব খবর সবার আগে জানতে চোখ রাখুন মোহনার পর্দায়। আল্লাহ হাফেজ।